আপনারা হয়তো অনেকেই জানেন যে উর্দু কাব্য সাহিত্যে গুরু এবং তার চেলা অর্থাৎ ওস্তাদ ও তার শাকরেদ এই পরম্পরাটি বরাবর বহমান ছিল, এখনও আছে। একজন তরুণ কবি যদি কবিতা লিখতে আসতেন তাহলে উপযুক্ত উপদেশ গ্রহণের জন্য তাকে একজন প্রবীণ কবির দ্বারস্থ হতেই হতো। এটাই হলো গুরু চেলা পরম্পরা। এই ঐতিহ্য এতটাই বদ্ধমূল ছিল যে উর্দু সাহিত্যে কোনো নবীন কবির পক্ষে একজন ওস্তাদের সাহায্য ছাড়া সাহিত্য জগতে তার প্রতিষ্ঠা পাওয়া অসম্ভব ছিল। ওস্তাদ যতদিন বেঁচে থাকতেন ততদিন পর্যন্ত তার শিষ্য, তার চেলা, তার কর্তব্য ছিল গুরুর কাছে, ওস্তাদের কাছে তার নিজের রচনাগুলি দেখিয়ে নেওয়া। তা উর্দু সাহিত্যের সূচনা লগ্নে এমন একজন কবি উদীয়মান হয়েছিলেন যিনি কখনোই কোনো অবস্থাতেই প্রথাগত সেই গুরু চেলা সম্পর্ক পরম্পরাকে স্বীকার করেননি। অর্থাৎ তিনি কখনোই কোনো গুরু বা ওস্তাদের হাত ধরেননি, কারো উপদেশও তিনি গ্রহণ করেননি। অথচ তিনিই হয়েছিলেন উর্দু ভাষায়, শুধু উর্দু ভাষাতেই নয়, ফার্সি ভাষাতেও পৃথিবীর অন্যতম সর্বকালের সেরা কবি। যখনই তাকে জিজ্ঞাসা করা হয়েছে তার ওস্তাদ বা গুরু কে, তিনি নির্দ্বিধায় বলেছেন কাব্য সাধনায় তার যে সিদ্ধি, সেই সিদ্ধি স্বয়ং আল্লাহর কৃপা প্রদত্ত। বলা বাহুল্য এই অসামান্য কবি আর কেউ নন, তিনি হলেন মির্জা বেগ আসাদুল্লাহ খান, যিনি বিশ্ববাসীর কাছে মির্জা গালিব নামে সুপরিচিত। 1828 সালের ফেব্রুয়ারি মাস দিল্লি থেকে কানপুর, লখনৌ, বারাণসী, মুর্শিদাবাদ হয়ে কলকাতায় এসে পৌঁছালেন মির্জা গালিব। তখন তার বয়স মাত্র 31 বছর। না, কোনো সাহিত্য সম্মেলনে বা ঘুরতে তিনি কলকাতায় আসেননি, তিনি এখানে এসেছিলেন মামলা করতে, পারিবারিক পেনশন মামলা। এই মামলাটা ছিল তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঘটনা, যে ঘটনার রেশ তাকে সারা জীবন বহন করতে হয়েছিল। মির্জা গালিবের বয়স যখন মাত্র 9 বছর, অর্থাৎ 1806 সালে ব্রিটিশ সরকার মির্জা গালিবদের পরিবারের জন্য বার্ষিক 10,000 টাকা পারিবারিক পেনশন হিসাবে মঞ্জুর করেছিল। এই টাকাটা দেবে কে? এই টাকাটা দেওয়ার দায়িত্বে ছিলেন ব্রিটিশ সরকারের অধীনস্থ নবাব আহম্মদ বক্স। তিনিই প্রতি বছর মির্জা গালিবদের পরিবারের ভরণ পোষণের জন্য এই টাকাটা পাঠাতেন। তা এখানে একটা টুইস্ট আছে। নবাব আহম্মদ বক্স বেশ কয়েক বছর পরে ব্রিটিশ সরকারকে দরখাস্ত করে অনুরোধ করেছিলেন যে বার্ষিক 10,000 টাকা মির্জা গালিবদের পরিবারে না দিয়ে সেখান থেকে 5,000 টাকা অন্য একজনকে দেওয়া হোক। এই অন্য একজন ছিলেন খাজা হাজি নামে এক ব্যক্তি, যার সাথে মির্জা গালিবদের পরিবারের কোনো সম্পর্ক ছিল না। এই খবরটি কিন্তু মির্জা গালিবদের পরিবারের কেউই, এমনকি মির্জা গালিবও কখনোই জানতে পারেননি। তারা জানতেন এটাই যে ব্রিটিশ সরকার তাদের জন্য বার্ষিক 10,000 টাকা পারিবারিক পেনশনের ব্যবস্থা করেছে, আর নবাব সেখানে তাদেরকে 5,000 টাকা বার্ষিক সাহায্য কম দিচ্ছেন। অর্থাৎ প্রতি বছর 5,000 টাকা পেনশন তারা কম পাচ্ছেন। এই অন্যায়ের বিরুদ্ধে অথবা নবাবের ভুল সংশোধনের জন্য এবং পাশাপাশি পেনশনের সম্পূর্ণ টাকার দাবিতে মির্জা গালিব 1828 সালে দিল্লি থেকে কলকাতায় এসে গভর্নর জেনারেলের কাছে লিখিত আবেদন পেশ করলেন এবং কোর্টে মামলা করলেন। যেহেতু সে সময়ে ব্রিটিশ সরকারের যাবতীয় প্রশাসনিক কাজকর্মের কেন্দ্রীয় শহর ছিল কলকাতা, তাই তাকে কলকাতাতেই আসতে হয়েছিল। এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো 1806 সালে পেনশনের নির্দেশ হলো, আর মির্জা গালিব তার 22 বছর পরে 1828 সালে পেনশন নিয়ে মামলা করলেন। মামলা করতে তার এত দীর্ঘ সময় লাগলো কেন? অথবা এত দীর্ঘদিন পরে মামলাই বা কেনই বা করলেন? দেখুন, মির্জা গালিব মাত্র 11 বছর বয়সে কবিতা লিখতে শুরু করেন। তখন মায়ের সাথে, পরিবারের সাথে তিনি আগ্রাতে থাকতেন। 1810 সালে উমরাও বেগমকে তিনি বিয়ে করে সম্ভবত 1811 সালে দিল্লি চলে আসেন। সে সময়ে মূলত তিনি কবিতা লিখতেন ফার্সি ভাষায়, কিন্তু অল্প কিছুকালের মধ্যেই ফার্সি, আরবি, হিন্দি এই সমস্ত ভাষার সংমিশ্রণে যে নতুন ভাষার জন্ম হলো, যাকে বলা হয় উর্দু ভাষা,
সেই উর্দু ভাষা যখন জনপ্রিয় হয়ে উঠল, মির্জা গালিব সেই উর্দু ভাষাতেও কবিতা লিখতে শুরু করেন। বলা বাহুল্য একজন ফার্সি কবি হিসাবে অথবা একজন উর্দু কবি হিসাবে তিনি দিল্লির অভিজাত সাহিত্য সমাজে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। আর এখান থেকেই সূত্রপাত হলো তার বোহেমিয়ান জীবনযাত্রার। দিল্লির অভিজাত শ্রেণীর মানুষদের জীবনযাত্রার সাথে তাল মেলাতে গিয়ে তিনি হয়ে উঠলেন চূড়ান্ত বেহিসাবি। এক জায়গায় থেকে অন্য জায়গায় যাচ্ছেন, পালকি ছাড়া তিনি চলতেন না। সুরাপান বা মদ্যপান এসব ছিল তার প্রতিদিনের অভ্যাস। প্রতিদিন সন্ধেতে সুরাপান করার পর তিনি কবিতা লিখতে বসতেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি তার বিন্দুমাত্র শ্রদ্ধা ছিল না। কখনো তিনি রোজা রাখেননি, রমজান মাসও স্বীকার করেননি। সুযোগ পেলেই তিনি ধর্মীয় যে সমস্ত বাণী প্রচারকরা ছিলেন তাদের বিরুদ্ধে তিনি মন্তব্য করতেন, বিদ্রূপ করতেন। তার অন্যতম বড় দুর্বলতা ছিল জুয়া খেলার প্রতি তার অস্বাভাবিক আকর্ষণ। কোনো রকম রাগঢাক না করেই তিনি বন্ধু বান্ধবদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা জুয়া খেলায় মেতে থাকতেন। শুনলে অবাক হবেন যে এই জুয়া খেলার জন্যই কবি মির্জা গালিবের 6 মাসের জেল এবং 200 টাকা জরিমানা হয়েছিল। যদিও তিনি শেষ পর্যন্ত 6 মাস জেল খাটেননি, মাত্র 3 মাস জেল খাটার পর তিনি কবি ছিলেন বলে দিল্লির সাহিত্যপ্রেমী মানুষদের সোচ্চার প্রতিবাদে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। জেল থেকে তিনি ছাড়া পেয়েছিলেন। তা এইরকম চূড়ান্ত বোহেমিয়ান বেপরোয়া জীবন অতিবাহিত করতে গিয়ে তিনি নিঃসংকোচে নির্দ্বিধায় বন্ধু বান্ধবদের সঙ্গে একদিকে যেমন টাকা উড়িয়ে গেছেন, তেমনি অন্যদিকে প্রবল আর্থিক অনটনে তিনি আকণ্ঠ নিমজ্জিত হয়েছেন। পাশাপাশি এটাও সত্যি যে যত বেশি আর্থিক অসচ্ছলতা আর তার জীবন আকাশে ঘনীভূত হয়েছিল, তত বেশি তার কাব্য প্রতিভা, তার সাহিত্য প্রতিভা দিল্লির আকাশকে উজ্জ্বলতর করেছিল। অপূর্ব ছন্দময় কবিতা রচনার ক্ষেত্রে, সহজ ভাব সমৃদ্ধ কবিতা রচনার ক্ষেত্রে, বিশেষ করে প্রেমের কবিতা, বিরহের কবিতা রচনার ক্ষেত্রে তার শায়েরি, তার গজল এমনই উচ্চতায় উঠেছিল যে তিনি হয়ে উঠেছিলেন দক্ষিণ এশিয়ার উর্দু এবং ফার্সি ভাষায় সবচাইতে প্রভাবশালী কবি। তার সমকক্ষ কবি প্রতিভা সে সময় বাস্তবিক অর্থেই ছিল বিরল। এখানে কিন্তু একটা কথা মনে রাখা দরকার যে কবি মির্জা গালিবের কবি হিসাবে খ্যাতি তা কিন্তু এসেছিল তার মৃত্যুর পর। যাই হোক, প্রতিভাবান এই কবির বেপরোয়া জীবনের কারণে আর্থিক অনটন ছিল তার সবসময়ের ছায়াসঙ্গী। আর এই আর্থিক অনটন থেকে মুক্তি পাওয়ার জন্যই তিনি একসময় ঠিক করলেন যে ব্রিটিশ সরকারের কাছে তিনি তার পারিবারিক পেনশনের পুরো টাকাটাই দাবি করবেন, যেটা ছিল বার্ষিক 10,000 টাকা, যেখানে তার পরিবারকে দেওয়া হতো বার্ষিক 5,000 টাকা। পেনশনের পুরো টাকার দাবি নিয়ে তিনি দিল্লি থেকে 1828 সালে কলকাতায় আসলেন। গভর্নর জেনারেলের কাছে তিনি আবেদন করলেন এবং কোর্টে তিনি মামলাও করলেন। কোর্টে ঘটনার ঘন ঘটা। নবাবের পক্ষ থেকে তার ছেলে নবাব শামসুদ্দিন কোর্টকে জানালো যে মির্জা গালিবদের বার্ষিক 10,000 টাকার পেনশন থেকে বার্ষিক 5,000 টাকা খাজা হাজিকে দেওয়ার জন্য স্বয়ং ব্রিটিশ কর্তৃপক্ষের পক্ষ থেকেই অর্ডার এসেছিল। অর্ডারের সেই কাগজপত্র দেখে তো মির্জা গালিব হতবাক। এ ঘটনা তো তার একেবারেই জানা ছিল না। তিনি সরাসরি কোর্টকে বললেন, না, এ হতে পারে না, এই কাগজপত্র সম্পূর্ণ জাল। অর্ডারের কপিতে পেনশন নির্দেশকারী লর্ড লেক সাহেব, তার সেক্রেটারি জন ম্যালকম সাহেব, তাদের কোনো সই নেই। এটা যেমন একদিকে দেখতে হবে, তেমনি অন্যদিকে এই অর্ডারের কাগজপত্র কলকাতা বা দিল্লির মহাফেজখানা কোথাও নেই। তাছাড়া খাজা হাজি যেহেতু তাদের পরিবারের কোনো সদস্য নয়, সুতরাং খাজা হাজিকে পেনশনের টাকা দেওয়া বন্ধ হোক। মির্জা গালিবের যুক্তিগুলি এতটাই তথ্যসম্মত ও সুসংগত ছিল যে ভারত সরকারের তদানীন্তন মুখ্য সচিব জর্জ সুইনটন তিনি এই বিশ্বাসে উপনীত হলেন যে নবাব শামসুদ্দিনের প্রদর্শিত হুকুমনামাটি জাল, সুতরাং গালিবের দাবি মেনে নেওয়া উচিত। কিন্তু চূড়ান্ত রায় দেওয়ার আগে কোর্ট আরেকবার ঘটনাটিকে যাচাই করে দেখতে চাইল। কোর্ট কী করল, ওই জাল বলে অভিযুক্ত হুকুমনামাটি, ব্রিটিশ সরকারের বিতর্কিত সেই অর্ডারটি পাঠিয়ে দেওয়া হলো। কোর্ট তা পাঠিয়ে দিল স্যার জন ম্যালকমের কাছে, যিনি ছিলেন পেনশন নির্দেশকারী সাহেব লর্ড লেকের সেক্রেটারি।
গালিবের যুক্তিগুলি সঙ্গতভাবে খণ্ডন না করে স্যার জন ম্যালকম মন্তব্য প্রকাশ করেছিলেন যে নবাব আহমদ বক্স খান একজন অতিশয় সম্মানিত ব্যক্তি ছিলেন। তার উপর তিনি ছিলেন লর্ড লেকের বিশেষ আস্থাভাজন। এহেন ব্যক্তি যে একটা হুকুমনামা জাল করবেন এটা কল্পনাতীত। সুতরাং এই যুক্তিতে স্যার জন ম্যালকম কোর্টকে জানিয়ে দিলেন যে হুকুমনামাটি বিশ্বাসযোগ্য, জাল নয় এবং সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য। ব্যাস, গালিবের মামলার দফারফা হয়ে গেল। গভর্নর জেনারেল পরিষ্কার জানিয়ে দিলেন যে তিনি পেনশন ব্যবস্থার কোনো রকম পরিবর্তন চান না, অর্থাৎ গালিবের দাবির প্রতি সম্পূর্ণ অসম্মতি প্রকাশ করলেন। সুতরাং বলা যায় দিনের শেষে গালিব তার মামলাটি শোচনীয়ভাবে হেরে গেলেন। এরপর মনের মধ্যে এক গভীর ক্ষত নিয়ে মির্জা গালিব আর কালক্ষেপ না করে কলকাতা থেকে 1829 সালে নভেম্বর মাসে দিল্লি ফিরে যান। অবশ্য কলকাতা সফর তার সাহিত্য জীবনকে বহু বর্ণে রঞ্জিত করেছিল। কলকাতায় বেশ কয়েকটি সাহিত্য সভায় তিনি অংশগ্রহণ করেছিলেন। সেখানে তার কবিতার প্রশংসা যেমন হয়েছে, তেমনি তার তীব্র সমালোচনাও হয়েছে। তিনি অবশ্য সেসব সমালোচনাকে গুরুত্ব দেননি, কারণ তিনি মনে করতেন যে তিনি যে শায়েরি লিখতেন তার সমজদার মানুষ কলকাতা কেন, ভারতের কোনো শহরেই সেই মানুষরা নেই, বিরল। তৎকালীন ভারতের কোনো উর্দু বা ফার্সি কবিকে তিনি তার সমকক্ষ মনে করতেন না। যাই হোক, কলকাতার সিমলা মার্কেটের 233 নম্বর হাভেলিতে অবস্থানকালে কলকাতা শহরের প্রেমে যে তিনি পড়েছিলেন তার প্রমাণ হয় তার একটি রচনায়, যে রচনার নাম সফর-ই কলকাতা। তবে সমালোচকরা বলেন যে কলকাতা সফর মির্জা গালিবের সাহিত্য প্রতিভাকে, তার বুদ্ধিবৃত্তিকে গভীরভাবে মার্জিত করেছিল। এই ভিডিও শেষ করার আগে যে তথ্যটি আপনাদের দেয়া দরকার বলে আমার মনে হয় তা হলো এই যে মির্জা গালিব কিন্তু দিল্লিতে ফিরে গিয়ে কলকাতায় যে সিদ্ধান্তে তার মামলা নাকচ হয়েছিল সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন। সেই আপিলটিকে অনেক বছর পরে 1842 সালে ইংল্যান্ডের স্বরাষ্ট্র দপ্তর সম্পূর্ণ খারিজ করে দেয়। এরপরেও অবশ্য গালিব এগিয়েছিলেন কিছুটা, কিন্তু ফাইনালি 1844 সালে মির্জা গালিব তার মামলায় চূড়ান্ত পরাজয়কে স্বীকার করে নিয়েছিলেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।